213 জন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঘাতে প্রাণ দিতে হয়েছে এই সময়টিতে, কিংবা 64 জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারা যদি সেই ধরনের পরিকল্পনা করে বা পরিকল্পনা করে ক্ষমতায় থাকতে চায়, সেই থাকাটাও তাদের জন্য কোনো সুখবর কিছু হবে না। যে সামনের দিনগুলোতে এই যে অরাজকতা এটি আরো বাড়তে পারে। আপনি দেখেছেন নিশ্চয়ই যে উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কিন্তু এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন। আপনার বিষয়টি কি, মানে এরকম আশঙ্কা? আপনি তো বলছিলেন দিন বেশি দিন নাই আর পরিবর্তনের, তাই না? তো অরাজকতা যদি বাড়তে থাকে কি হবে তাহলে? বাংলাদেশে কি অরাজকতা কমে গেছে? আপনারা যদি 2022-23 এখন যা আছে আগামী দিনগুলোতে, বিশেষ করে নভেম্বর মাসকে অনেকে হুঁশিয়ারি দিচ্ছে। তার অর্থ হচ্ছে মাহফুজ সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সকলের পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তারা যদি বলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, সেটা যদি তারা জেনেই থাকে, তাদেরকে কোনো দায়িত্ব নিতে হবে যে আইন শৃঙ্খলাগত অবনতি হবে না, আর না হলে দায়িত্ব অবহেলার ব্যর্থতা নিয়ে তাদেরকে চলে যেতে হবে। এটাই তো স্বাভাবিক। সে তো কোনোভাবেই বলতে পারে না আইন শৃঙ্খলা অবনতি হবে, আমি তখন উপদেষ্টা থাকবো। সুতরাং তাকে চলে যাওয়া ছাড়া তার কোনো গত্যন্তর নেই। আর যতদূর শুনছি সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবে, সুতরাং তাকে অতি শীঘ্রই চলে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি, এই 5ই অগাস্ট 2024 থেকে শুরু করে আজকে পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, মহিলাদের অধিকার হনন এবং নির্যাতন, শিশু নির্যাতন, ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত করা, বাংলাদেশের মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পথে, সেই সময়টিতে এর চেয়ে খারাপ পরিস্থিতি যাওয়ার আর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। যদি না পরিকল্পিতভাবে যেমন 637 জন মানুষকে মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, 123 জন আওয়ামী লীগের 213 জন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঘাতে প্রাণ দিতে হয়েছে এই সময়টিতে, কিংবা 64 জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারা যদি সেই ধরনের পরিকল্পনা করে বা পরিকল্পনা করে ক্ষমতায় থাকতে চায়, সেই থাকাটাও তাদের জন্য কোনো সুখবর কিছু হবে না। কারণ বাংলাদেশের অতীতের ইতিহাস যদি আপনারা দেখে থাকেন, তাহলে দেখবেন কোনো অত্যাচারী সরকার, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, সামরিক সরকারও কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে অতি অল্প সময়ের মধ্যেই। আপনি আন্তর্জাতিক অঙ্গনে অনেক কাজ করেন, আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা পরিবর্তন হচ্ছে? আবার যদি দেখি আওয়ামী লীগকেও আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা সক্রিয় দেখছে, আপনি সহ। আমি দেখলাম গতকাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি একটি একটি প্রতিবেদনের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছেন। তারপরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানে আইসিসিতে আরেকটি অভিযোগ দেওয়া হয়েছে। এই তৎপরতা, এবং আপনিও বিভিন্ন জায়গায়, আপনি জেনেভায় কনফারেন্স করেছেন, এই তৎপরতাগুলোর ফলাফল কি দেখছেন? আপনি দেখুন, ইচ্ছে করলেই অসত্য এবং মিথ্যাকে বেশি দিন ঢেকে রাখা যায় না, সুতরাং সেটাই দিন দিন প্রকাশ হয়ে যাচ্ছে। আগে যে হিউম্যান রাইটস কমিশন ইউনাইটেড নেশনসের যে রিপোর্টগুলো করত, সেটা ছিল এক পেশে অসত্য এবং বায়াসড রিপোর্ট। সেই রিপোর্টগুলো থেকে কিন্তু তারা বেরিয়ে এসছে। গত রিপোর্টটি যদি দেখেন, তারা কিন্তু বলেছে ডক্টর ইউনূসের আমলে যে হত্যাকাণ্ড বা যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর যেন না হয়। এরপরে যদি আপনি 6টি সংগঠন, হিউম্যান রাইট ওয়াচ, সিভিকাস থেকে শুরু করে রক ফাউন্ডেশনের যদি দেখে থাকেন আপনি, কেনেডি ফাউন্ডেশনের, তো দেখবেন তাতে লেখা আছে যে এই সরকারের সময়, আওয়ামী লীগের সময় যে অভিযোগগুলো করা হতো সকলটি সেখানে উপস্থিত। সাথে যোগ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে যেন নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাদের উপর যে কর্মকাণ্ড নিষিদ্ধে যে রয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। এত স্ট্রং মেসেজ 15 মাসের মধ্যে আসবে, এটা কিন্তু আসলে ডক্টর ইউনূস সরকার আশা করেনি। আপনি দেখেন লন্ডনের ডাউরি স্ট্রিট চেম্বার আজকে আইসিসিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি মামলা দিয়েছে, মামলার কাজ শুরু করেছে। তার অর্থ হচ্ছে ডক্টর ইউনূস যদি মনে করে যে ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশ থেকে বিদেশে যেও শান্তিতে থাকবে, আমি জানি না কতদিন বাঁচবে, কিন্তু যতদিন বাঁচে ততদিন সেও শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের মানুষদের অশান্তিতে রাখার জন্য। এছাড়াও আপনি যদি দেখে থাকেন যে ইউনাইটেড নেশনসের, আপনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবেও জেনেভাতে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস অফিসে গেছি,
তাদের এশিয়া প্যাসিফিক চিফের সাথে কথা বলেছি এবং তারা নিজেরা স্বীকার করেছে 12ই ফেব্রুয়ারি যে রিপোর্টটি এসছে সেটিতে কিছু এডিটোরিয়াল পলিসি এবং কিছুটা স্ট্যান্ডার্ড ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু সেটাই কিন্তু বারবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। তাদের রিপোর্টটি উঠিয়ে নেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে দেখুন আপনি 121 জন এমপি এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। পৃথিবীর যে কোনো ইতিহাসে, আমি শুধু এমপিদের কথা বলছি এই কারণে যে সংখ্যাটা বলার জন্য, আমাদের নেতাকর্মী, আমাদের তৃণমূল নেতাকর্মী, সহযোগী সংগঠন নেতাকর্মী সকলেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু 121 জন জনপ্রতিনিধি একসাথে গ্রেপ্তার হবেন এবং তাদের মধ্যে একজনকে বর্ষিয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং তিনি শেষ মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী, তাকে হাত পড়া অবস্থায় আইসিইউতে, যিনি উঠে দাঁড়াতে পারেন না, যিনি বসতে পারেন না, তাকে হাত করা অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং এটা মৃত্যুদের প্রতি একটা অসম্মান। এই ধরনের বাংলাদেশি 4টা অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনসের যে অর্গানাইজেশন হয়েছে তাতে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স সহ 4টি অর্গানাইজেশন তারা পিটিশন দাখিল করেছে গতকালকে। আগামী যে 61st সেশন অব দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল হবে সেইখানে এই রিপোর্টটি দেখবেন, বড় করে আসবে, ডক্টর ইউনূস সরকার আরো উন্মোচিত হবে। আপনি আরেকটা ব্যাপার খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস 14 মাসে 14 বার বিদেশ সফর করেছেন। শুধু মালয়েশিয়া বাদ দিয়ে এখন পর্যন্ত কোনো মিটিং, কোনো সফর কিন্তু সরকারি ছিল না। তিনি কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান বা 2-1 সরকার প্রধানের সাথে ফটো সেশন করতে পেরেছেন, কিন্তু বায়োল্যাটারাল মিটিং করতে পারেন নাই। তার যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে একটা ইমেজ ছিল সেটাতে ডেন্ট পড়ে গেছে, বিরাট একটা ফাটল ধরেছে, চীন না ফাটল ধরেছে। সুতরাং আন্তর্জাতিকভাবেও IMF টাকা বন্ধ করে দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক ঘোষণা করার পর সেটিকে আবারও পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হইল। এ কারণেই যে তার অবস্থান পশ্চিমা বিশ্বে খুবই দুর্বল হয়ে পড়েছে, কিছু টাকা খরচ করার জন্য, কিছু লবিস্ট নিয়োগ করার জন্য। এখনো হয়তোবা তিনি টিকে আছেন কোনোভাবে, কিন্তু ওই বাংলাদেশের করিডোর দিয়ে কিংবা এয়ারপোর্ট কিংবা পোর্ট হাতে তুলে দিয়ে কিংবা সেন্ট মার্টিন দেওয়ার পায়তারা করে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। সেজন্যই আপনি ইউনূস সরকারের সম্বন্ধে যে কথাগুলো বলেন, এরপরে যে রিপোর্টগুলি ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আসবে সেই রিপোর্টগুলিতে দেখবেন হয়তোবা আওয়ামী লীগের সমালোচনা কিছুটা থাকবে, কিন্তু এককভাবে না থেকে এই সরকারের সমালোচনা দিন দিন বাড়তে থাকবে। সে ব্যবস্থা শুধু আওয়ামী লীগ যে করছে তা না, সচেতন গোষ্ঠী পৃথিবীর ভিন্ন দেশে তারা এই কাজটি করে যাচ্ছেন। আপনাদেরকে এই মিটিং এর মাধ্যমে একটা আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 29 অক্টোবর বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায় একটি আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্স হবে। এতে পৃথিবীর 12টি দেশ থেকে সে দেশের প্রখ্যাত মানবাধিকার কর্মীরা যোগ দিবেন, প্রায় 24 জন স্পিকার। আপনারা দয়া করে অনুষ্ঠানটি দেখবেন এবং বিদেশের মুখেই শুনবেন ডক্টর ইউনূস আর তার কর্মকাণ্ড সম্বন্ধে। যে আমি আশা করি আপনার এই অনুষ্ঠান আমি সরাসরি সম্প্রচার করব, পরবর্তীতে এই বিষয়ে আপনার সঙ্গে আমি যোগাযোগ করে নিব। নিশ্চয়ই সেই ব্যবস্থা আপনারা রাখছেন, রাইট? একটা বিষয় অবশ্যই একটু অ্যাড করতে চাই। আপনি যেটা প্রশ্ন থেকে ওই যে উপদেষ্টা মাহফুজ যে কথা বলেছে, সামনে আরো কি বলছে সে, সামনে আরো মানে গৃহযুদ্ধ অনিবার্য। আমি মনে করি মাহফুজরা ইউনূসের নেতৃত্বে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এই কারণে বাংলাদেশে আরো অরাজকতা, গুম খুন হত্যা করে সেই পরিবেশটা তৈরি করার আগাম সতর্কবাণীটা দিলেন যে এই হইতে পারে। এবং আমরা মনে করি এই সরকার যে ঘটনাগুলো ঘটিয়েছেন, অবৈধ সরকার গুম খুন হত্যা করেছে, আগামীতে তারা এই কাজগুলো করে তারা এই ইউনূসের এই যে বিএনপি যে স্বপ্ন দেখছে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার, সেই স্বপ্ন ভেঙে যাবে এবং এই সরকার অবৈধভাবে আরো কিছুদিন ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এই কারণে তারা এই ষড়যন্ত্র করছে। আপনার কি মনে হয় যে, আপনি জানেন যে হাইকোর্টে আপনার তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে বারবার তারিখ পেছানো হচ্ছে, এটি কি এরই অংশ কিনা? তারা কি রায়টি দিতে চায় না? অবশ্যই তারা তো রায় দিতে চায় না, কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি, বিএনপি যে এতদিন দাবি করে আসছে তত্ত্বাবধায়ক সরকার যদি উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখে, তাহলে তো সংবিধান অনুযায়ী ইউনূস, এমনি ইউনূস সংবিধান অনুযায়ী অবৈধ,
কিন্তু তারপরে তত্ত্বাবধায়ক সরকারের রায় যদি ঘোষণা করা হয়, তাহলে সংবিধান অনুযায়ী ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকতে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না। এবং আপনি ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দলগুলো এই দাবি তুলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের রায় যত তাড়াতাড়ি দেওয়া হোক এবং তার ভিত্তিতে ইউনূসকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হোক। জি, কিন্তু আপনার এত আলোচনার পরে আমি শেষ প্রশ্নটি করছি, নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা খুব ছোট্ট করে উত্তরটি দিবেন যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন যাবেন কিনা, আর যদি নির্বাচন করি সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। কারণ আমি আগেও বলেছি, ইউনূস একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। ইউনূস তার প্রতিহিংসা চরিত্রিত করার জন্য আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে তার মূল লক্ষ্য, টার্গেট। এই কারণে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে যেন একটা সাজা দেওয়ার চেষ্টা করছেন। আর আওয়ামী লীগের উপর মানে নির্যাতন কাকে বলে, কত প্রকার, এটা ইউনূস তার জঙ্গি বাহিনী দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এইভাবে নির্যাতন করছেন, মব সন্ত্রাস করছেন। আর সেই কারণে ইউনূসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না। আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে যাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ ব্যক্তির অধীনে তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারপরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে, জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে আওয়ামী লীগের সিদ্ধান্ত। তো জি, যদি নির্বাচন হয়েই যায় ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, 96 সালে আমরা আন্দোলন করছিলাম, নির্বাচন হয়েছিল, কিন্তু নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বুঝতে পেরেছি। তাহলে আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন। বিএনপি বেগম না, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো না। 96 সালে আপনি জানেন আমরা জনগণকে সাথে নিয়ে হরতাল করেছিলাম, অবরোধ করেছিলাম, জনতার মঞ্চ করেছিলাম। তারপরেও তারা নির্বাচন করে নিয়েছিল, কিন্তু জনগণ রাস্তায় নেমে এসেছিল। নির্বাচনের পরে শপথ নেওয়ার পরও বেগম খালেদা জিয়া ক্ষমতায় টিকে থাকতে পারেনি।